সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা স্ক্রিনে আমার পরিচিতি দেখতে পাচ্ছ। আমি নাজমুন নাহার, সহকারী শিক্ষক, মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকা। আজ আমি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করব। তোমরা স্ক্রিনে দুটি চিত্র দেখতে পাচ্ছ। দেখো, জুতার ছবি আর একটি চরণের ছবি। চরণ কি? পা। তোমরা জুতা দেখে মনে করতে পারছো যে আমি আসলে তোমাদের আজকে কি পড়াবো। দেখো, আমি আজকে তোমাদের জুতা আবিষ্কার কবিতাটি পড়াবো, যেটি লিখেছেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে প্রথমে একটু জেনে নেই। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে জন্মগ্রহণ করেছিলেন। ছোটবেলা বিদ্যালয়ের বাঁধাধরা পড়াশোনায় তার মন বসেনি। বাল্যকালে রবীন্দ্রনাথ ঠাকুরকে ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি ইত্যাদি অনেক শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার জন্য পাঠানো হলেও তিনি বেশি দিন স্কুলের শাসনে থাকতে পারেননি। ছোটবেলা থেকেই তার কবি প্রতিভার উন্মেষ ঘটে। 15 বছর বয়সে বনফুল কাব্যটি প্রকাশিত হয়। এমনকি 17 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরকে ব্যারিস্টারি পড়ার জন্য পাঠানো হলেও তিনি 1.5 বছর পরে পড়াশোনা অসমাপ্ত রেখে দেশে ফিরে আসেন। 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি নোবেল পুরস্কার পান। তিনি মারা যান 1941 সালে। তার অনেকগুলি গ্রন্থ আছে, তার মধ্যে বিখ্যাত গ্রন্থ দেখো: খেয়া, শেষের কবিতা, গোড়া, দুই বোন, সঞ্চয়িতা, সোনার তরী। জুতা আবিষ্কার কবিতাটির মধ্যে রাজা হবু মন্ত্রী গবুকে একটি সমস্যার সমাধান করতে দিয়েছিলেন। সেই সমস্যাটি ছিল তার পায়ে কেন ধুলা লাগবে, তার পায়ে ধুলা লাগতে পারবে না। এই সমস্যার প্রতিকার করতে তিনি তাকে বলেছিলেন। হবু রায় অকর্মণ্য এবং তোষামোদকারী একজন মানুষ ছিলেন। সে কারণে তিনি রাজাকে বলেছিলেন যে তার পায়ে যদি ধুলা না লাগে তাহলে তার পদধূলি তারা কিভাবে পাবে। তিনি একটির পর একটি পদ্ধতি, কৌশল অবলম্বন করে গেলেন এই সমস্যা সমাধানের জন্য। প্রথমে তিনি ঝাড়ু কিনে সমস্যার সমাধান করার চেষ্টা করলেন, কিন্তু সমস্যার সমাধান হলো না। তারপরে পানি দিয়ে ধুলা দূর করার চেষ্টা করলেন, তাতেও সমস্যার সমাধান হয়নি। এরপরে রাজাকে এমন একটি ঘরের মধ্যে রাখতে চাইলেন যেখানে কোনো ছিদ্র থাকবে না এবং সেখানে কোনো ময়লাও যেতে পারবে না। তারপরে চিন্তা করলেন মাদুর বিছিয়ে অথবা ফরাশ বিছিয়ে অথবা চামড়া দিয়ে সমস্ত পৃথিবীকে ঢেকে দিবেন, কিন্তু তাতেও কোনো সমস্যার সমাধান হলো না। খুব সাধারণ সমাজের একজন শ্রমজীবী মানুষ, চামার কুলপতি, অর্থাৎ যারা জুতা তৈরি করে সেরকম একজন মানুষ এসে এই সমস্যাটির চমৎকার একটি সমাধান দিয়েছিলেন। এই বিষয়গুলি নিয়েই তোমাদের এই জুতা আবিষ্কার কবিতাটি। এটি একটি ব্যঙ্গ কবিতা আসলে। তো চলো আমরা কবিতাটি পড়ি। কহিলা হবু, শুনো গো গবু রায়, কালিকে আমি ভেবেছি সারা রাত্র, মলিন ধুলা লাগিব কেন পায়। ধরণী মাঝে চরণ ফেলা মাত্র। চরণ শব্দটির অর্থ দেখো, পা। তোমরা শুধু বেতন লহ বাটি, রাজার কাজে কিছুই নাহি দৃষ্টি। রাজা হবু গবুকে বললেন যে তিনি কালকে সারা রাত ভেবেছেন তার পায়ে কেন ধুলা লাগবে। তারা সবাই বেতন নিয়ে যায়, কিন্তু রাজার দিকে তারা কেউ খেয়াল করে না।
আমার মাটি লাগায় মোরে মাটি, রাজ্যে মোর একিয়ে অনাসৃষ্টি। শীঘ্রই এর করিবে প্রতিকার, নহিলে কারো রক্ষা নাহি আর। শুনিয়া গবু ভাবিয়া হলো খুন, দারুণ ত্রাসে ঘর্ম বহে গাত্রে। এখানে দেখো, প্রতিকার শব্দটির অর্থ হচ্ছে প্রতিবিধান, সমাধান। অর্থাৎ তিনি বলছেন যে আমার দেশের মাটি আমাকে মাটি লাগিয়ে দেয়, অর্থাৎ ধুলা লাগিয়ে দেয়। তো রাজ্যে এ কীরকম অনাসৃষ্টি, কাজী এর প্রতিকার করতে হবে। এর যদি প্রতিকার করতে না পারে তাহলে সবাইকে শাস্তি ভোগ করতে হবে। এখানে দেখো, রাজা একজন অবিবেচকের মতো কিছু কথা বললেন। পণ্ডিতের মুখ হইল চুন, পাত্রদের নিদ্রা নাহি রাত্রে। রান্নাঘরে নাহিকো চরে হাড়ি, কান্নাকাটি পড়িল বাড়ি মধ্যে। পণ্ডিতেরা খুব কষ্ট পেল, তাদের মুখ চুন হয়ে গেল। সভাসদদের প্রত্যেকে একটি চিন্তার মধ্যে পড়ে গেলেন। তাদের বাড়িতে রান্না বন্ধ হয়ে গেল এবং সবার বাড়ির মধ্যে একদম কান্নাকাটি পড়ে গেল। অশ্রুজলে ভাষায় পাকা দাড়ি, কহিলা গবু হবুর পদপদ্মে। যদি না ধুলা লাগিবে তব পায়, পায়ের ধুলা পাইব কি উপায়। গবু হবুকে বলল যে যদি তার পায়ে ধুলা না লাগে তাহলে তারা পায়ের ধুলা পাবে কিভাবে। শুনিয়া রাজা ভাবিল দুলি দুলি, কহিল শেষে কথাটা বটে সত্য, কিন্তু আগে বিদায় করো ধুলি, ভাবিও পরে পদধূলির তত্ত্ব। তখন রাজা বললেন যে ঠিকই, সত্যি কথাই বলেছ, তো আগে ধুলা দূর করো, তারপর তুমি এই সমস্ত তত্ত্ব কথা বলবে। ধুলা অভাবে না পেলে পদধূলা, তোমরা সবে মাহিনা খাও মিথ্যে। কেন বা তবে পশিনো এতগুলো, উপাধি ধরা বৈজ্ঞানিক ভিত্ত। সে বলল যে তোমরা যেই মাহিনা বেতন নাও, মাহিনা শব্দটির অর্থ হচ্ছে বেতন। পশিনো শব্দটির অর্থ হচ্ছে পোষণ করা। অর্থাৎ এই যে এতজন বৈজ্ঞানিক, এই বৈজ্ঞানিকদের উনি কেন পোষণ করবেন। আগের কাজ আগে তো তুমি সারো, পরের কথা ভাবিও পরে আরো। বলছেন যে তুমি আগের কাজ আগে সারো, অর্থাৎ তুমি আগে ধুলা দূর করো, তারপরে তুমি অন্য কাজ করবে। আধার থেকে রাজার কথা শুনি, যতন ভরে আনিল তবে মন্ত্রী। যেখানে যত আছিল জ্ঞানী গুণী, দেশ বিদেশে যতেক ছিল যন্ত্রী। মন্ত্রী সাহেব কি করলেন, দেশে বিদেশে যত বড় বড় জ্ঞানীগুণী মানুষ ছিলেন তাদের সবাইকে তিনি তার এই সমস্যা সমাধান করার জন্য ডাকলেন। বসিল সবে চশমা চোখে আটি, ফুরায়ে গেলে 19 পেপে নৈশ্য। অনেক ভেবে কহিল গেলে মাটি, ধরায় তবে কোথায় হবে শস্য। কহিল রাজা তাই যদি না হবে, পণ্ডিতেরা রয়েছে কেন তবে। সবাই এই সমস্যা সমাধান করার জন্য চশমা এঁটে বেশ ভালো করে বসলেন যে এই সমস্যার সমাধান যেভাবেই হোক করতে হবে। সেখানকার আবার কেউ কেউ বললেন যে যদি দেশে মাটি না থাকে তাহলে শস্য হবে কোথায়। কিন্তু রাজা কি বললেন দেখো, যে যদি শস্য না হয় তাহলে পণ্ডিতেরা আছে কেন, তাহলে পণ্ডিতদের তো দরকার নেই। পিপে শব্দটির অর্থ হচ্ছে ঢোল আকৃতির এক ধরনের একটি পাত্র, যার মধ্যে নস্যে থাকে, নাকের মধ্যে এটা দেয়, এটা দিলে পরে অনেকের ঘুম আসে না। সকলে মিলে যুক্তি করি শেষে, কিনিল ঝাঁটা 17.5 লক্ষ। ঝাঁটের চোটে পথের ধুলা এসে ভরিয়ে দিল রাজার মুখ বক্ষ। সকলে মিলে 17.5 লক্ষ ঝাঁটা কিনল এবং সেই ঝাঁটার দিয়ে ঝাড়ু দিয়ে সমস্ত পথের ধুলা একদম রাজার মুখ বুক সব ভরে গেল। ধুলায় কেহ মেলিতে নারী চোখ, ধুলার মেঘে পড়িল ঢাকা সূর্য। ধুলায় কোনো মানুষ চোখ খুলতে পারল না এবং সূর্য পর্যন্ত এই ধুলায় ঢেকে গেল। ধুলার বেগে কাশিয়া মরে লোক, ধুলার মাঝে নগর হলো উজ্জ। কহিল রাজা করিতে ধুলা দূর, জগৎ হলো ধুলায় ভরপুর। সব মানুষ তখন ধুলায় কাশতে শুরু করে দিল।
এবং রাজা তখন বললেন যে ধুলা দূর করার জন্য সমস্ত জগৎ ধুলায় ভরপুর হয়ে গেছে। তখন বেগে ছুটিল ঝাঁকে ঝাঁক। তোমরা ছবি দেখতে পাচ্ছ। মশক কাঁধে 21 লক্ষ ভিস্তি, পুকুরের বিলে রহিল পাক, নদীর জলে নাইকো চলে কিস্তি। এখানে ভিস্তি শব্দটির অর্থ হচ্ছে পানি ব্যবহার করার জন্য এক ধরনের থলে, আর কিস্তি শব্দটির অর্থ হচ্ছে নৌকা, পাক শব্দটির অর্থ হচ্ছে কাদা। তখন মানুষজন কি করলো, সবাই ওই ভিস্তি ভরে ভরে পানি নিয়ে আসলো। এনে তারা কি করলো, পুকুরে বিলে কোথাও কোনো পানি থাকলো না, এমনভাবে তারা পানি আনলো যে নদীর মধ্যে নৌকাও চলছিল না তখন। তোমরা ছবি দেখতে পাচ্ছ, দেখো। জলের জীব মরিল জল বিনা, ডাঙার প্রাণী সাঁতার করে চেষ্টা। দেখো, জলের জীব কারা? মাছ। তারা সবাই মরে গেল। আর যারা ডাঙার প্রাণী ছিল মানুষ, তোমরা এখানে ছবি দেখতে পাচ্ছ, মানুষদের দেখো পানির মধ্যে তাদের কি অবস্থা, সাঁতার কাটতে শুরু করলো পানির মধ্যে। পাকের তলে মজিল বেচা কেনা, কাদার মধ্যেই তাদের বেচা কেনা চলছিল। সর্দি জ্বরে উজাড় হলো দেশটা, সমস্ত দেশে মানুষের সর্দি জ্বর হলো। কহিল রাজা, এমনি সব গাধা ধুলারে করি মারিয়া দিল কাদা। রাজা তখন বলল যে তোমরা কি এতই গাধা যে তুমি ধুলা মারতে গিয়ে তুমি দেশটাকে একদম কাদায় ভরে দিলে। ডাকিল আবার সবে ডাকিল পরামর্শে, বসিল পুনঃ যতেক গুণবন্ত। আবার কি করলো, তারা সবাই মিলে জ্ঞানীগুণী মানুষরা আবার বসলো, আবার পরামর্শ করবে। গুণবন্ত শব্দটির অর্থ হচ্ছে গুণবান। ঘুরিয়া মাথা হেরিল চোখে সর্ষে, ধুলার হায় নাহিক পায় অন্ত। কহিল মহি মাদুর দিয়ে ঢাকো, ফরাসপাতি করিব ধুলা বন্ধ। তোমরা এখানে একটি মাদুরের চিত্র দেখতে পাচ্ছ, এটাকে মাদুর বলা হয়। আচ্ছা, সবাই কি করলো, সবাই চিন্তা ভাবনা করে ঠিক করলো মাদুর দিয়ে সমস্ত দেশটাকে ঢেকে দিবে, অথবা ফরাস দিয়ে সমস্ত দেশটাকে ঢেকে দিবে। কহিলে কেউ রাজারে ঘরে রাখো, কোথাও যেন থাকে না কোনো রন্ধ। আবার কেউ কেউ বলল যে রাজাকে এমন একটি ঘরের মধ্যে রেখে দাও যেখানে কোনো ছিদ্র থাকবে না। রন্ধ শব্দটির অর্থ হচ্ছে ছিদ্র। মহি শব্দটির অর্থ হচ্ছে পৃথিবী। ফরাস তক্তপোষে বিছানোর জন্য কার্পেট বা বিছানা। কোথাও যেন থাকে না কোনো রন্ধ। ধুলার মাঝে না যদি দেন পা, তাহলে তা ধুলা তো লাগে না। তারা চিন্তা করলো যে রাজাকে যদি ঘরের মধ্যে রাখা হয়, যে ঘরে কোনো ছিদ্র থাকবে না, এবং রাজা যদি নিচে পা না দেন, মাটিতে পা না দেন, তাহলে রাজার পায়ে তো ধুলা লাগবে না। কহিল রাজা, সে কথা বড় খাঁটি, কিন্তু মোর হতেছে মনে সন্দেহ। মাটির ভয় রাজ্য হবে মাটি, দিবস রাতি রহিলে আমি বন্ধ। রাজা তখন বললেন যে তাতে আমার মনে একটু সন্দেহ আছে, যে তিনি যদি সারাদিন ঘরের মধ্যে আটকা থাকেন তাহলে দেশটা মাটি হয়ে যাবে, কোনো অগ্রগতি দেশের হবে না। কহিল সবে চামারে তবে ডাকি, চর্ম দিয়া মুড়িয়া দাও পৃথ্বী। কেউ কেউ বলল যে তাহলে চামার ডেকে নিয়ে আসো, চামড়া দিয়ে সমস্ত পৃথিবীটাকে আমরা ঢেকে দিব। ধুলির মহি ঝুলির মাঝে ঢাকি, মহিপতি রহিবে মহাকীর্তি। দেখো এখানে কি বলছে, মহিপতি হচ্ছে পৃথিবীর রাজা, অর্থাৎ হবু রাজা। তার যে একটি মহাকীর্তি, দেশটাকে ঢেকে দেওয়ার চামড়া দিয়ে, সেই মহাকীর্তিটা কিন্তু রয়ে যাবে, মানে সুনাম ছড়িয়ে পড়বে। কহিল সবে হবে সে অবহেলে, যোগ্যমতো চামার যদি মেলে। তখন কেউ কেউ বলল যে যদি চামার পাওয়া যায়, যোগ্য মতো যদি চামার পাওয়া যায়, তাহলে কিন্তু এই কাজটা তারা খুব সহজেই করতে পারবে। তোমরা এখানে একজন চামারের চিত্র দেখতে পাচ্ছ, অতি সাধারণ, সমাজের অগ্রগতির জন্য
শ্রমজীবী মানুষদের ভূমিকাই কিন্তু প্রধান থাকেন। রাজার চর ধাইল হেতা হোতা, ছুটিল সবে ছাড়িয়া সব কর্ম, যোগ্য মতো চামার নাহি কোথা, না মিলে এত উচিত মতো চর্ম। রাজার যারা চর ছিলেন অর্থাৎ সৈন্য ছিলেন, তারা সব দিকে খোঁজাখুঁজি শুরু করে দিলেন চামার কোথায় পাওয়া যায়, কিন্তু যোগ্য মতো চামার তখন পাওয়া গেল না, এবং চামড়াও এত পরিমাণ চামড়াও তখন পাওয়া গেল না। তখন ধীরে চামার কুলপতি কহিল এসে, ঈষৎ হেসে বৃদ্ধ, বলিতে পারি করিলে অনুমতি, সহজে যাহে মানুষ হবে সিদ্ধ। তখন একজন চামার কুলপতি আসলো, অর্থাৎ চামারদের যিনি প্রধান, তিনি একটু হেসে বললেন যে আপনারা যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি একটি কথা বলতে পারি। সহজে যাহে মানুষ হবে সিদ্ধ, নিজের দুটি চরণ ঢাকো তবে ধরণী আর ঢাকিতে নাহি হবে। তিনি বললেন যে তুমি যদি তোমার চরণ ঢেকে ফেলো তাহলে এই পৃথিবী আর ঢেকে দিতে হবে না। এখানে দেখো চামার শব্দটির অর্থ হচ্ছে মুচি, আর চামার কুলপতি শব্দটির অর্থ হচ্ছে বংশের প্রধান, অর্থাৎ চামার বংশের যিনি প্রধান তাকেই বলা হয় চামার কুলপতি। যোগ্য মতো হচ্ছে উপযুক্ত, অর্থাৎ উপযুক্ত চামার যদি পাওয়া যায় তাহলে তারা এই কাজটি খুব সহজেই করতে পারবে। কহিল রাজা, এত কি হবে সিদে, ভাবিয়া বলো সকল দেশ শুদ্ধ, মন্ত্রী কহে ব্যাটারে শুলে বিধে, কারার মাঝে করিয়া রাখো রুদ্ধ। দেখো রাজা বললেন যে তাতে কি খুব সহজেই সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু তোষামোদকারী গবুহু রায় তিনি বললেন যে লোকটাকে শুলের মধ্যে রেখে দাও, কারার মধ্যে শুলে চড়াও, তাকে কারাগারে বন্দি করে রাখো। মানে সে এরকম কথা কেন বলল, এই জন্য তাকে কারাগারে রেখে দিতে বললেন। এখানেও কিন্তু আমরা তোষামোদের একটি চিত্র দেখতে পাই। রাজার পদ চর্ম আবরণে, ঢাকিল বুড়া বসিয়া পদপান্তে। রাজার পায়ের জন্য রাজার পাদদেশে বসে সেই বৃদ্ধ চামার কুলপতি কি করলো দেখো, মন্ত্রী কহে আমারও ছিল মনে। চামার কুলপতি তাকে একটি জুতা তৈরি করে দিল। তখন মন্ত্রী তাকে বলল, মন্ত্রী কহে আমারও ছিল মনে। মন্ত্রী বলল যে তারও এখন মনে ছিল। কেমনে বেটা পেরেছে সেটা জানতে, অর্থাৎ তার মনের কথাটা এই বেটা জানলো কি করে। সেদিন হতে চলিল জুতা পরা, বাঁচিল গবু রক্ষা পেল ধরা। সেদিন থেকেই জুতা পরা শুরু হলো, গবু বেঁচে গেল আর পৃথিবী রক্ষা পেল। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই কবিতাটি খুব ভালো করে পড়বে। তোমাদের এতক্ষণ আমি যতটুকু পড়লাম তার মধ্যে কয়েকটি প্রশ্ন আমি দেখি তোমরা কতটুকু পারো। প্রশ্নগুলি একটু দেখি আমরা। রাজার মুখ ও বক্ষ কিসে ভরে গেল? দেখো, সুগন্ধিতে, আনন্দে, খুশিতে, পথের ধুলায়। কি হবে বলো তো? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, পথের ধুলায়। জুতা আবিষ্কার কবিতায় পাত্রদের ঘুম হারাম হলো, সমাধানের পথ খুঁজে না পেয়ে চাকরি হারাবার আতঙ্কে প্রিয় রাজার কষ্টের কথা ভেবে। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। নিচের কোনটি হবে দেখো? 1 ও 2, সমাধানের পথ খুঁজে না পেয়ে চাকরি হারাবার আতঙ্কে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই পাঠের উপর রয়েছে একটি বাড়ির কাজ। তোমরা বাড়ির কাজটি একটু দেখে নাও। কিভাবে জুতা আবিষ্কার হলো, জুতা আবিষ্কার কবিতার আলোকে লিখে নিয়ে আসবে। তোমরা এই বাড়ির কাজটি করে রাখবে, স্কুল খুললে শিক্ষকদের সেটা দেখাবে। এতক্ষণ যারা কষ্ট করে আমার পড়া শুনলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।